অডিও বুক বাই বানিয়ে যেতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। গল্প শোনানোর আগে প্রথমেই জানাচ্ছি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচে রীতিকথার 9ম পর্ব। আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনার পছন্দের বইয়ের কথা অবশ্যই লিখবেন। শুরু করছি পুতুল নাচে রীতিকথার 9ম পর্ব। স্নান করিয়া মতি সবে খাইতে বসিয়াছে। জয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। রান্নাঘরে ঢুকিয়া কলসি হইতে এক গেলার জল গড়াইয়া খাইল। মতি ভয়ে ভয়ে বলিল, তোমাদের ঝগড়া হলো কেন দিদি? জয়া বলিল, তুই ছেলে মানুষের মতোই থাক না মতি। তারপর জয়া মতির ঘরে প্রবেশ করিল। মতির আর খাওয়া হইল না। উঠিতে ভয় করে, থালার সামনে থাকাও অসম্ভব। কৌতূহল মতি দমন করিতে পারিল না। উঠিয়া গিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া রহিল। জয়া বলিতেছিল, কুমুদ, এখানে তোমাদের আর থাকা হবে না। 100 টাকা মাইনে পাও, অন্য কোথাও থাকো গিয়ে। সুবিধা মতো বাড়ি টাড়ি আজকালের মধ্যে দেখে নাও একটা। কুমুদ বিছানায় উঠিয়া বসিয়াছিল। বলিল, বসো না জয়া। বসে কি হলো খুলে বলো সব। জয়া চেয়ারটাতে বসিল। বলিল, বলা বলিতে লাভ নেই কুমুদ। তোমরা না গেলে আমরা চলে যাব, কালের মধ্যেই যাব। কুমুদ শান্তভাবে বলিল, বেশ তো, আমরাই উঠে যাব কাল। সেটা কিছুই কঠিন নয়, কিন্তু কি হয়েছে আমাকে না বললে সে কোন দেশে কথা হবে? তোমাকে বলতে বাধা নেই কুমুদ, না বলে পারবো না। এখনই শুনবে? শোনো। বুঝবে কি না আমি জানি না কুমুদ। তুমি তো জানো আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। হঠাৎ জানতে পেরেছি তা সত্য নয়। কিসে তা জানলে? তোমাদের দেখে কুমুদ। তুমি তো ভালোবাসো মতিকে। কুমুদ মৃদু একটু হাসিয়াই গম্ভীর হইয়া গেল। ঠিক জানি না জয়া, খুব সম্ভব বাসি। আরো কিছুদিন পরে হয়তো সঠিক জানা যাবে। জয়া বলিল, না, তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে। কদিন আগে হঠাৎ আমার সন্দেহটা হয়, আগে তো খেয়াল করিনি। তারপর কদিন তোমাদের লক্ষ্য করে আমি বুঝতে পেরেছি প্রেম সম্বন্ধে এতকাল আমার ধারণা ভুল ছিল। আমি ওকে ভালোবাসিনি, ওর প্রতিভাকে ভালোবেসেছিলাম। কুমুদ যেদিন এটা বুঝতে পারলাম, সেদিন কি দেখলাম জানো? ওর প্রতিভাও ভুয়ো, সব আমার কল্পনা। তোমার ভুলও তো হতে পারে। জয়ার চোখে জল আসিতেছিল। তার কষ্টের পরিমাণটা সহজেই বোঝা যায়। অল্প একটু সামনে ঝুঁকিয়া সে বলিল, আর সেসব বিষয়ে মানুষের ভুল হতে পারে কুমুদ। ভুল ভাঙার বিষয়ে কখনো ভুল হয় না। লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছা করছে। কি করে করলাম এত বড় ভুল? এতকাল মিথ্যার মানস স্বর্গ কি করে বজায় রাখলাম? কি আমার আত্মবিশ্বাস ছিল! মনে হতো আমি ভিন্ন জগতে, কেউ আমার মতো ভালোবাসতে পারেনি। আমার ভালোবাসাই সত্যি, আর সকলের ছেলে খেলা। খাঁটি একজন আর্টিস্টের ব্যর্থ জীবনের সঙ্গে নিজের জীবন গেঁথে তার প্রতিভাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে দুঃখের তপস্যা করছি ভেবে কত আত্মপ্রসাদ ছিল। সকলের ভোঁতা সাধারণ জীবনের কথা ভেবে মনে মনে কত হেসেছি। আমার তৈরি মিথ্যা আমাকে তাই গুরু করে দিল। কি বলো তুমি কুমুদ? মতির কাছে মুখ দেখাতে আমার লজ্জা করছে। জানি না তুমি বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি বই কি, তবে কি জানো,
তোমার অনুভব করা আর আমার বোঝার মধ্যে অনেক তফাৎ। কুমুদ একটু থামিল। তাই একটা কথা বলতে সাহস পাচ্ছি, হেসে উড়িয়ে দিতে পারো না। জয়া সোজা হইয়া বসিল। তাই কি হয়? জানিয়ে এতকাল বেঁচেছিলাম, সব ভেঙে গেল। চোখের পলকে জয়ার যেন ঝিম ধরিয়া যায়, মৃতের মতো দেখায় তাহাকে। তারপর সে বলিল, এটা খালি বুঝতে পারছি না, এতদিন এত তেজের সঙ্গে কি করে নিজেকে ভুলালাম। এমন সর্বাঙ্গ সুন্দর ভুল মানুষের হয়? আমি তো বোকা হাবাও নই কুমুদ। কুমুদ বলিল, কি জানো জয়া, সবাই নিজেকে ভোলায়। খিদে তেষ্টা পেলে তো মেটানো, ঘুম পেলে ঘুমোনো, এসব ছাড়া জীবনটা আমাদের বানানো। নিজেকে ভোলানোর জন্য ছাড়া বানানোর কষ্টকে স্বীকার করে। বেশিরভাগ মানুষের এটা বুঝবার ক্ষমতাও থাকে না। সারা জীবন ভুলও কখনো ভাঙে না। বুঝতে যদি না পারা যায়, ভুল আর তবে কিসের ভুল? কেউ কেউ টের পেয়ে যায়, তাদের হয় কষ্ট। জীবনকে যারা বোঝে, বিশ্লেষণ করে বাঁচতে চায়, এই জন্য তারা বড় দুঃখী। বড় যা কিছু আঁকড়ে ধরতে চায়, দেখতে পায় তাই ভুয়ো। এই জন্য এই ধরনের লোকের মনে জীবনের থেকে বড় কিছু প্রত্যাশা থাকা বড় খারাপ। যত বড় প্রত্যাশা থাকে, তত বড় দুঃখ পায়। তুমি জানো আমি চিরদিন কিরকম খেয়ালি, দায়িত্বজ্ঞানহীন। আজ এটা ধরি, কাল ওটা ধরি। জীবনটা গুছিয়ে নেবার কোনো চেষ্টা নেই। সংসারের এতটুকু কাজে লাগবার জন্য মাথা ব্যথা নেই। এরকম কেন হলাম কোনোদিন কারুকে বলিনি। অনেকদিন থেকে জানতাম জীবনে বড় কিছু চাইতে গেলে আমারও তোমার মতো অবস্থা হতো জয়া। অনেক কিছু সংগ্রহ করে দেখতাম সব ভুয়ো। তার চেয়ে যখন যা ইচ্ছা তাই চাই। জোর করে কিছু চাই না, যা জোটে তাই গ্রহণ করি, কোনো প্রত্যাশা রাখি না। বড় লাভ হলে তাও অবহেলার সঙ্গে নেই। মতিকে ভালোবাসি বলেছিলে, কাল যদি ওর সঙ্গে আমার চির বিচ্ছেদ হয়, দুদিনে সামলে উঠব। মতিকে দিয়ে আমি পাটে পাই জয়া। পাটে পাও? বেশ করো। অদ্ভুত খাপ ছাড়া, কিন্তু না করলে তুমি বাঁচবে কেন? আমি যদি মতি হতাম, অন্য কিছু করতে? অদ্ভুত খাপ ছাড়া। বাঁচার আনন্দটা যে খাপ ছাড়া জয়া। খাপ ছাড়া কিছু না করলে। জয়া বলিল, হ্যাঁ এসব জানি। আর কিন্তু বক্তৃতা দিও না কুমুদ। ওবেলা বাড়ি দেখে এসো। চোখের সামনে তোমরা ভালোবাসবে আমি সইতে পারবো না। চোখের আড়ালেও পারবে না, সে আলাদা কথা। বলিয়া জয়া যেন হঠাৎ আশ্চর্য হইয়া গেল। কি ভাবলে তুমি? কি ভেবে ও কথা বললে? তুমি নিশ্চয় জানো কুমুদ, ওভাবে আমাকে তুমি কোনোদিন টানতে পারোনি। ওরকম আকর্ষণ আমার কাছে তোমার কোনোদিন ছিল না। কুমুদ একটু অপ্রতিভ হইয়া বলিল, তা জানি। সেরকম ইঙ্গিত করিনি জয়া। আমরা এসে তোমার ঘর ভেঙে দিয়ে গেলাম, তাই বলছিলাম চলে গেলেও আমাদের স্মৃতি তোমার অসহ্য ঠেকবে। জয়া ক্ষীণভাবে একটু হাসিয়া বলিল, কি চমৎকার বলতে পারো তুমি কুমুদ। ও মতি, ঘরে আয়, শোন যত পারিস। এসব কথা তুই বুঝবি না। আমরা একেলে ধরা মানুষ কত হেয়ালি করি। আবার বাড়ি বদলের হাঙ্গামা। জয়া তাদের এখানে থাকিতে দেবে না? না দিক, ভালোই। নতুন বাড়িতে তারা সুখে থাকিবে। রাগে মতি মুখ ভার করিয়া থাকে। কিসে কি হইল বেচারি এখনো তা বুঝিতে পারে নাই। কুমুদের ব্যাখ্যা করার পরও নয়। জয়াকে সে শোনায়, কি অপরাধ করেছিলাম বাবা তোমার কাছে তুমিই জানো। ভালো করলে না দিদি, তাড়িয়ে দিয়ে ভালো করলে না। মনে রাখবো, বলবো সবাইকে। কি বলবি? তুমি কিরকম ভীষণ মানুষ তাই বলবো। তোমার মনে এক আর মুখে এক। কত ভালোবাসায় দেখাতে,
গেল কোথায় সব? আমিও শক্ত মেয়ে আছি, নামটি মুখে আনবো না। নাম মুখে না আনলে সবাইকে বলবি কি করে? মতি কাঁদো কাঁদো হইয়া যায়, আর কথা বলে না। বনবিহারী সকালেই ফিরিয়া আসিয়াছিল, গভীর বিষণ্ণ বনবিহারী। মতি দেখিল সকালবেলার কাণ্ডে ওদের কথাবার্তা বন্ধ হয় নাই। বনবিহারী খাওয়া দাওয়া করিল, জয়াকে কয়েকটা টাকাও দিল। দুজনের মধ্যে যেন অপরিচয়ের ব্যবধান আসিয়াছে। বড় মনমরা দুজনে। কোথায় বাসা ঠিক করিয়া সন্ধ্যার সময় কুমুদ ফিরিয়া আসিল। মতি বলিল, থিয়েটারে যাবে না আজ? কুমুদ বলিল, না। পরদিন সকালে গাড়ি ডাকিয়া জিনিসপত্র তোলা হইল। জয়া কেবল একবার বলিল যে দুপুরে খাওয়া দাওয়া করিয়া গেলে ভালো হইত না। বনবিহারী কিছুই বলিল না। জয়ার কাছে বিদায় না লইয়াই মতি কটকট করিয়া গাড়িতে উঠিয়া বসিল। কুমুদের সঙ্গে কথা বলিতে বলিতে জয়া আসিয়া দাঁড়াইল দরজায়। কুমুদ বলিল, আবার একদিন দেখা হবে জয়া। জয়া বলিল, কে জানে হবে কি না, খবর নেব নাকি মাঝে মাঝে? নিও, একা এসো। মতির মনের গুমরানো আগুন দপ করিয়া জ্বলিয়া উঠিল। একা এসো কেন? জয়া কি ভাবিয়াছে? তার সঙ্গে দেখা করিতে না আসিলে মতির মুখে ভাত রুচিবে না? গাড়ি ছাড়িলে সে কুমুদকে বলিল, কখনো আসতে পারবে না তুমি, ও আমাদের তাড়িয়ে দিলে। কুমুদ কিছুই বলিল না। মতি আবার বলিল, ও কেমন স্বার্থপর তা প্রথম দিনে জেনেছি। আমরা আসবার আগে দিব্যি কেমন ভালো ঘরখানা দখল করে বসেছিল। ওসব তুচ্ছ কথা মনে রেখো না মতি। কুমুদ বলিল, একবারে 3 তলায় 2খানা ঘর কুমুদ ভাড়া করিয়াছিল। আলাদা একটি রান্নাঘরও আছে। একখানার বদলে 2খানা ঘর পাওয়া উন্নতির লক্ষণ। মতি খুশি হইল। জয়ার জন্য কদিন এখানে মতির মন কেমন করিল। কতকগুলো বিষয়ে জয়ার উপরে সে নির্ভর করিতে শিখিয়াছিল। তবে জয়ার কথা বেশি ভাবিবার অবসর মতির ছিল না। গাউদিয়ার কথাই সে ভুলিতে বসিয়াছে তার অসীম মোহ ও আনন্দে। পার্থিব বিচার বিবেচনা, মানুষের সঙ্গে ঘাত প্রতিঘাত, এসব হইয়া গিয়াছে অপ্রধান। কুমুদের কাছে ছাড়া আর সব বিষয়ে সকল দাবি দেওয়া হইয়া গিয়াছে তুচ্ছ। এদিকে নতুন বাড়িতে আসিয়া কুমুদ আর থিয়েটারে যায় না। শুইয়া বসিয়া বই পড়িয়া সিগারেট টানিয়া দিন কাটায়। মতি একদিন কৈফিরত দাবি করিল, থিয়েটারে যাও না যে? কাজ ছেড়ে দিয়েছি মতি। কেন? নাটক চলল না, বললে মাইনে কমিয়ে দেবে, তাই ইস্তফা দিলাম। ব্যাটারা নাটক নেবে যা তা, না চললে দোষ হবে অ্যাক্টারের। থিয়েটারের চেয়ে যাত্রা ঢের ভালো মতি। মতি চোখ বড় বড় করিয়া বলিল, তোমার পাঠ ভালো হয় না বললে ওরা? কথাটা তাই দাঁড়ালো বই কি। নাটক যখন চলল না, নিশ্চয় পাঠ বলার দোষ। নাম করা অ্যাক্টার তো নই যে দুটো একটা নাটক না চললে খাতির করবে। ভালোই হয়েছে মতি, থিয়েটারে থাকতে আমার ইচ্ছে করে না। মতি মুখখানা পাকা গিন্নির মতো করিয়া বলিল, এবারে কি করবে? কুমুদ হাসিয়া বলিল, করব, যা কিছু করব, সেজন্য ভাবনা কি? দরকার হলে গয়না দেবে না 2-1টা তোমার? মতি বলিল, নিও। অম্লান বদনে বিনা দ্বিধায় মতি কথা বলিল। আমাদের সে গেয়েও মতি। কুমুদ চাকরি ছাড়িয়াছে শুনিয়া সে বিচলিত হইল না। গয়না দেবার কথায় মুখখানা হইল না ম্লান। কিসে এমন পরিবর্তন আসিল মতি? কুমুদ জাদুকর বটে, খেয়ালি উচ্ছ্বসিত যাযাবর কুমুদ। মানুষকে বশ করার অদ্ভুত ক্ষমতা আছে তার। জগতের রীতি নীতি নিয়ম কানুন না মানুক,
নিজের নিয়মগুলি সে নিষ্ঠার সঙ্গে মানিয়ে চলে। তেজস্বিতা কম নয় কুমুদের, দুরন্ত তাহার চিত্তবৃত্তি। নিজের বাঁচিবার জগৎটি নিজের শক্তিতে গড়িয়া তোলার সহজ পৌরুষের কথা নয়। কুমুদের কাছে মনোবেদনা ভোলা যায়। সে ভাবে না, কাঁদে না, দুঃখ দুর্দশাকে গ্রাহ্য করে না। হিসেবি সাবধানী মনেরও তার কাছে আরাম জোটে। দিন যায়, আবির্ভাব হয় বর্ষার। ঘরের জানালা দিয়া রেলিং দেওয়া সরু বারান্দায় দাঁড়াইয়া শুধু ইটের অরণ্য চোখে পড়ে মতির। তবু তারও মধ্যে সে গাউদিয়ার ছাপ আবিষ্কার করে। দক্ষিণের দোতলা বাড়িটা ডিঙাইয়া কোনো এক বড় লোকের বাগান চোখে পড়ে। সেখানকার পাম গাছগুলো যেন ইঙ্গিতে মতিকে গাউদিয়ার তালবনের কথা জানায়। নিচে গলিতে উড়িয়ার মুড়ি মুড়কির দোকান দেখিয়া মতির মনে পড়ে গাউদিয়ার বিপিন ময়রার দোকানের কথা। গ্রাম্য বেশে অচেনা লোককে পথ দিয়া যাইতে দেখিলে গাউদিয়ার চেনা লোকের কথা মনে পড়ে। ওখানকার আকাশে যে চিল ভাসিয়া বেড়ায়, তাদেরও গাউদিয়ার আকাশে চিলের মতো দেখায়। আকাশের মেঘ ঘনাইয়া বৃষ্টি নামাও গাউদিয়ার চির পরিচিত বর্ষার নিখুঁত নকল। একদিন সত্য সত্যই মতির গহনা লইয়া কুমুদ বেচিয়া আসে। কিছুক্ষণের জন্য মতির যে একটু খারাপ লাগে তা নয়। প্রথমবার হারের জন্য যেরকম কান্না আসিয়াছিল সেরকম দুঃখ মতির একেবারেই হয় না। কুমুদ ফিরিয়া আসিতে আসিতে মৃদু অশান্তিটুকু তাহার মন হইতে মুছিয়া যায়। আবদার করিয়া বলে, গয়না বেচলে আমার, কি আনলে শুনি আমার জন্য? কুমুদ বলে, কিছু আনিনি। তা আনবে কেন? আনবে তো নাই। অভিমানে কুমুদের গলা জড়াইয়া ধরে মতি। বুকে মুখ লুকাইয়া ছলনা ভরা মৃদু মৃদু হাসে। বিরাট শহরের কয়েক ফিট ঊর্ধ্বে একটা ছোট শহরের ঘরখানায় অভিনেতা স্বামীর কণ্ঠলগ্না মতিকে কেহ চিনিবে না। সে গাউদিয়া সেই মতি। বিপজ্জনক মানুষ কুমুদ। বাঁধন কাটিয়া কাটিয়া তার এতকাল জীবন কাটিল। দায়িত্ব জ্ঞানহীন নির্মম মানুষ সে। তারই পরে আজ মতির নিশ্চিন্ত নির্ভর দেখিলে চমক লাগে। তখন কুমুদ বলে, তোমার জন্য একটা জিনিস এনেছি মতি। কই, দাও। কুমুদ তাহাকে পকেট হইতে সে হার বাহির করিয়া দেয়। আজ সে গয়না বেচিতে গিয়াছিল, তাও ফেরত দেয়। নাটক করিয়া করিয়া কি নাটকই কুমুদ করিতে শিখিয়াছে। সহজভাবে সরলভাবে কোনো কাজ করা কুমুদের কুষ্ঠিতে লেখে না। আহ্লাদে মতির কথা জড়াইয়া যায়। এ তো শুধু গয়না পাওয়া নয়, আরও কত কি কুমুদ এই সঙ্গে তাহাকে দিয়েছে, তাহার অবোধ বালিকা বধূকে। টাকা পেলে কোথায়? বড়লোক বন্ধুর কাছে ধার করলাম। মতি হি হি করিয়া হাসে। ধার না চাই, ফেরত যা দেবে তা আমি জানি। কুমুদও হাসিয়া বলে, তার ঢের টাকা আছে, না দেই না দেব ফেরত, তার কিছু এসে যাবে না তাতে। অন্য লোক দিয়া বিনোদিনী অপেরার অধিকারীর কাছে কুমুদ একটা খবর পাঠাইয়াছিল। দুদিনের মধ্যে কুমুদের ঘরে তাহার আবির্ভাব ঘটিল। ঘরে ঢুকিয়াই বলিল, আচ্ছা লোক বটে তুমি কুমুদ, কি বলে এমন করে পালিয়ে গেলে শুনি? একেবারে পাত্তাই নেই তোমার। কুমুদ হাসিয়া বলিল, বসুন ঘোষমশাই বসুন। ভালো আছেন? দলটা চলছে কেমন? খাসা চলছে। তুমি যাবার পর দলের আরও উন্নতি হয়েছে। কুমুদ বলিল, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। বড় রেগেছেন আমার পরে না? এই কথার জবাবে কুমুদি মধ্যস্থতা মানিয়ে অধিকারী বলিল, রাগ হয় কিনা তুমিই ভেবে দেখো। আগাম এতগুলো টাকা নিয়ে কোথায় যে পালিয়ে গেলে। পালাবো কেন ঘোষমশাই, পালাইনি। কমাসের ছুটি নিয়েছিলাম, বিয়ে টিয়ে করলাম। আজকালের মধ্যে একবার যাব ভেবেছিলাম আপনার কাছে।
অধিকারী বিস্মিত হইয়া বলিল, বিয়ে করেছ নাকি? বিয়ে তাহলে তুমি করলে? কথাটা সহজে সে যেন বিশ্বাস করিল না। তারপর গম্ভীর হইয়া বলিল, তাই যদি করলে বাপু, আমার মেয়েটাকে করলে না কেন? আমার মেয়ে কি দোষ করেছিল শুনি? কুমুদ চুপ করিয়া রহিল। অধিকারী খানিকক্ষণ একটু অন্যমনা হইয়া রহিল। অমন মেয়ে পেতে না কুমুদ, দেখেছ তো বাপু তাকে। বলো তো, তুমি বলো, ওরকম মেয়ে সহজে মেলে? তাকে তোমার মনে ধরল না? পাগল কি বলি সাধে? অনেকক্ষণ বসিয়া অধিকারী অনেক কথা বলিল। একটা বোঝাপড়াও হইয়া গেল কুমুদের সঙ্গে। কুমুদ আবার বিনোদিনী অপেরায় যোগ দেবে। আগাম যে টাকাটা লইয়াছিল সেটা বাতিল হইয়া গেল। বিবাহের যৌতুক বলিয়া ধরিয়া নেওয়া গেল সেটা। কুমুদের সঙ্গে তো আর পারা যাইবে না। অধিকারী সর্বনাশ না করিয়া সে ছাড়িবে কি? দলটা আবার ভালো করে গড়ে নিতে হবে কিন্তু বাপু তোমায়। শুধু পার্ট বললে কিন্তু চলবে না। কুমুদ হাসিয়া বলিল, তাই কি চলে? দল ভালো না হলে আমার পাটও জমবে কেন? মুখ ভরা হাসি লইয়া অধিকারী সেদিন বিদায় লইল। কুমুদ যে আবার যাত্রা করিবে, এদেশে ওদেশে ঘুরিয়া রাজপুত্র প্রবীর সাজিবে, মতির কি হইবে? সে থাকিবে কোথায়, কার কাছে? এ বড় সহজ সমস্যার কথা নয়, কিন্তু মতির কোনো ভাবনা চিন্তা আছে বলিয়া মনে হয় না। আনন্দের যে মাদকতায় সে মশগুল হইয়া আছে, ভাবনা চিন্তার ক্ষমতায় যেন তাহাতে ক্রমেই লোপ পাইয়া আসিতেছে। কুমুদ শেষে কথা বলিল, আমি এখন যাত্রা করতে যাব, তুমি কোথায় থাকবে মতি? মতি ঘাড় কাত করিয়া বলিল, তুমি বলো না। গাউদিয়া যাবে? গাউদিয়া? মতির যেন চমক লাগে। গাউদিয়ার কথা মন হইতে মুছিয়া ফেলিবার আদেশ যে দিয়াছিল, সেই আবার যাচিয়া সেখানে যাওয়ার কথা বলিতেছে। কুমুদের চোখে মতি চোখ মেলায়। কি খোঁজে মতি কুমুদের চোখে? পলকে কুমুদ খোলস বদলায়। আজ যা বলে কাল তা বাতিল করিয়া দেয়। তবু কি তার মধ্যে এমন একটা অপরিবর্তনীয়তা থাকা সম্ভব, যার মৌলিকতা মতির মতো মেয়েকেও বিহ্বল করিয়া দেয়? গাউদিয়া যেতে বলছো? তাই থাকুক গে কমাস, আমি এদিকটা একটু গুছিয়ে নিই। কি গুছোবে? কুমুদ গম্ভীরভাবে বলে, দলটা গড়ে তুলবো, টাকা পয়সা জমাবো, সবই তো গোছানো বাকি। খুবই সুবিবেচনার কথা। তবু শুনিয়া মতির যেন কষ্ট হয়। এই ধরনের কথা কি মানায় কুমুদের মুখে? 3 মাস আগেও হয়তো কুমুদকে হিসেবে বিবেচক দেখিলে মতি খুশি হইত। এখন আর সে চায় না। তেমনি কুমুদই তার ভালো, যে বড় বড় কথা বলে, কাজের বদলে শুইয়া থাকে, ভালোবাসে তবু পাটে পায়। কুমুদ বলে, এসে গিয়ে যাবার জন্য তোমার দাদাকে একখানা চিঠি লিখে দাও তো মতি। তুমি লেখো না। না, তুমি লেখো। মতি গম্ভীর মুখে বলে, তুমি তবে ঠিকানা লিখে দিও। হ্যাঁ। মতির এই চিঠির জবাবে পরাণ ও শশী দুজনেই কলিকাতা আসিল। শশীর আগমনটা শুধু মতিকে দেখিবার জন্য নয়, কাজ ছিল। কুমুদকে শশী অনেক কথা বলিবে ভাবিয়াছিল, কিছুই বলা হইল না। মতিকে দেখিয়া সে বাক্যহারা হইয়া গেল। এই মতি কি তার চোখের সামনে বড় হইয়াছে গাউদিয়ার গ্রাম্য আবহাওয়ায়? এ যেন শশীর অচেনা মেয়ে, অজানা জগতে এতকাল বাস করিয়া আজ প্রথম তার সামনে আসিয়া দাঁড়াইয়াছে। ফ্যালফ্যাল করিয়া হাওয়ার মতো সে চাহিয়া থাকিত। জলে ধোয়া আলোর মতো কি স্নিগ্ধোজ্জ্বল তার চাহনি এখন! কি ভারী চলন মতির, কি রমণীয় তার ভঙ্গিমা! মতির অঙ্গুলি হেলনও আজ যেন মধুর, অর্থময়। মনে হয় তার দেহ মন যেন অহরহ কার আকর্ষণ ও আহ্বানের জন্য প্রতিটি মুহূর্তে উদ্যত।
উৎকীর্ণ হইয়া আছে। কুমুদ একান্তে বলিল, কিরকম দেখছিস শশীমতীকে? ওকে তুই কি করেছিস কুমুদ? কিছুই করিনি, শুধু কথা বলেছি আর চুপ করে থেকেছি। বিন্দুরও পরিবর্তন হইয়াছিল, এও পরিবর্তন। শশী ভাবিত হইয়া বলিল, গাউদিয়া পাঠাচ্ছিস? সেখানে থাকতে পারবে কিনা ভাবছি কুমুদ। এ তোর কিরকম ভাবনা শুনি? গাউদিয়ায় বড় হলো, সেখানে গিয়ে থাকতে পারবে না? বিন্দুও গাউদিয়ায় বড় হইয়াছিল, সেখানে গিয়া থাকিতে পারে নাই। কিন্তু শশী আর কিছু বলিল না। সারাদিন সে বিমনা হইয়া রহিল। মতির চোখে যখন বিদ্যুৎ চমকিয়া যায় কুসুমের চোখের সঙ্গে, তখন সে তুলনা করে। এ আলো তাহার চোখে নাই। কুমুদের কাছে আজ তাহার নিজেকে শশীর ছোট মনে হইতে থাকে। মতির সুখে আনন্দে উজ্জ্বল মুখচ্ছবি, মতির পুলক মন্থর গতিশ্রী দেখিয়া মাঝখানে কুমুদের সম্বন্ধে যতটুকু অবজ্ঞা মনে আসিয়াছিল, সব যেন আজ মুছিয়া যায়। কুমুদের জীবনের যা মূল মন্ত্র, তার সন্ধান শশী কখনো পায় নাই। আজ এই বিষয়ে শশী চিন্তা করে, কি আছে কুমুদের? দুর্বোধ্য গোপন সম্পদ, জীবনকে আগাগোড়া ফাঁকি দেওয়া সত্ত্বেও যারা জীবনকে তাহার ঐশ্বর্যে ভরিয়া রাখিয়াছে। এতকাল খবর না দেওয়ার জন্য পরাণ ও শশীর কাছে মতি প্রথমটা একটু সংকোচ বোধ করিতেছিল। এ বিষয়ে কেহ অনুযোগ না দেওয়ায় অল্পক্ষণের মধ্যেই সে কথাটা ভুলিয়া গেল। পরাণ খুব রোগা হইয়া গিয়াছে, তাহার বিষণ্ণ শুষ্ক মুখ দেখিয়া বড় মমতা হইতে লাগিল। বারবার সে জিজ্ঞাসা করিল, কি অসুখ হইয়াছিল পরাণের। তারপর খুটিয়া খুটিয়া গ্রামের কথা, মোক্ষদা ও কুসুমের কথাও জানিয়া লইল। একটু সলজ্জমতি, একটু সাহসী, একজনের বউ হিসেবে দাদা ও শশীর কাছে ধরিতে গেলে তাই তার প্রথম দাঁড়ানো। নিজের বাড়িতে নিজের সংসারে বাপের বাড়ির সংবাদ জানিতে একটু গৃহিণীর মতো ভাব দেখানোর অধিকারও তার ন্যায্য। ভাদ্র মাসের গরম, পাখা লইয়া মতি তাদের বাতাস করিল, তৃষ্ণায় যোগাইল শীতল জল। মতির কাজ আজ কত নিখুঁত, কত কোমল তাহার সামান্য সেবা। অনেক যত্ন করিয়া মতি আজ রান্না করিল। খাইতে বসিয়া শশী প্রশংসা করিল রান্নার। পরাণ কিন্তু এরকম কিছু খাইল না। মতি অনুযোগ দিলে বলিল, গলায় একটা ঘা হয়েছে মতি, ঝোল তরকারি খেতে কষ্ট হয়। গলায় ঘা হয়েছে কেন? মতির ব্যাকুল প্রশ্নে অবাক হইয়া শশী হাসিতে ভুলিয়া গেল। মনে যার ভাবসমুদ্র উথলিত থাকে, কারো গলায় ঘা হইয়াছে শুনিলে সেই শুধু এমন ব্যাকুল হয়। পরাণা তো বোঝে না। সে একটু হাসিয়া বলিল, গলায় ঘা হয় কেন আমি তা জানি, ছোটবাবু ডাক্তার মানুষ, ওকে শুধু। মতি আরো ব্যাকুল হইয়া বলিল, কি দিয়ে তুমি ভাত খাবে? আগে কেন বললে না তরকারিতে ঝাল কম দিতাম? ঝাল কম দিলেও তরকারি খেতে পারি না মতি। তবে দুধ খাও, মিষ্টি আনাই। এবার পরাণের চোখে জল আসিল। সে চাষা ভুষা মানুষ, জীবনে কারো কাছে সে এমন মোলায়েম আদর পায় নাই। পরাণই মতির মনকে গাউদিয়ার দিকে টানিতেছিল বেশি করিয়া। গলায় ঘা হওয়ায় কিছুই সে খাইতে পারে না। না খাইয়া দাদার এত বড় প্রকাণ্ড শরীরটা শুকাইয়া গিয়াছে। গাউদিয়া গিয়া এবার দাদার খাওয়ার বিশেষ ব্যবস্থা করিবে। নিজের সুখ সুবিধা সম্বন্ধে এমন উদাসীন পরাণ। কত কাজ, কত সেবা সে যে শিখিয়াছে, কিরকম চালাক চতুর হইয়া উঠিয়াছে, সকলকে তাহা দেখাইবার লোভটাও মতির মনে জাগিয়া উঠিতেছিল। সকলে অবাক হইয়া যাইবে, না জানি কি বলিবে কুসুম। গায়ের মেয়েরা আসিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিবে,
এতকাল সে কোথায় ছিল, কি বৃত্তান্ত। দুদিন পরে কুমুদকে যাইতে হইবে অনেক দূর। বিনোদিনী অপেরার আহ্বান আসিয়াছে। কি পাঠ করিবে কুমুদ? সেই রাজপুত্র প্রবীরের? আহা, মতি আর প্রবীর বেশি কুমুদকে দেখিতে পাইবে না, শুনিতে পাইবে না তার রোমাঞ্চকর বক্তৃতা। ভাবিয়া মুখ ম্লান করা ছাড়া আর কি করা যায়। মতি যে মেয়ে মানুষ, বউ যে মতি। আহা, মানুষ যদি ইচ্ছা মতো নিজেদের অদল বদল করিতে পারিত, দরকার মতো মেয়েরা হইতে পারিত পুরুষ, পুরুষেরা হইতে পারিত মেয়ে। কুমুদ বলিল, হচ্ছে মতি, আজকাল তা হচ্ছে। কুমুদকে সবলে আঁকড়াইয়া মতি বলে, যা। কুমুদ হাসে, বলে, কেন, তুমি নিজের চোখেই তো দেখে এসেছ, জয়া ছিল পুরুষ, বনবিহারী ছিল মেয়ে, নয়? মতি হাসে না। জয়া দিদিকে দেখতে যাবে না একবার? যাব যাব, ব্যস্ত কি, বলিয়া হাই তোলে কুমুদ। আগামী বিরহের ছায়া ও গাউদিয়া ফিরিবার আগাম আনন্দের আলো দুদিন ধরিয়া মতির মুখখানাতে খেলিয়া বেড়াইল। তারপর আসিল কুমুদের যাওয়ার দিন। বিকালে গাড়ি। কুমুদের যাওয়ার সময় আগাইয়া আসিলে মতি ভয়ানক উতলা হইয়া উঠিল। এত কষ্ট হইতে লাগিল যে মতি নিজেই সেজন্য আশ্চর্য হইয়া গেল। গা ছাড়িয়া আসিবার সময়ও তাহার মন কাঁদিতেছিল। সে কষ্ট তো এরকম নয়, কষ্টই বা কেন? কি সে হারাইতে বসিয়াছে চিরদিনের জন্য? হয়তো 15 দিন, হয়তো 1 মাস কুমুদকে সে দেখিতে পাইবে না, তাতে কাতর হওয়ার কি আছে? মন তবু বোঝে না মতির। শশী ও কুমুদ গল্প করে। করুণ চোখে কুমুদের দিকে চাহিয়া মতির বুকের মধ্যে তোলপাড় করিতে থাকে। শশী একসময় বলিল, চল মতি, আমরা স্টেশনে গিয়ে কুমুদকে গাড়িতে তুলে দিই, যাবি? হা না মতি কিছুই বলিল না। যাওয়ার আগে কাপড় পরিয়া জুতা পায়ে দিয়া প্রস্তুত হইয়া রহিল। শশী বারবার বিস্মিত চোখে তাহার বিষণ্ণ মুখ, ছল ছল চোখের দিকে চাহিতেছিল। এক অপূর্ব ভাবাবেগে সেও উতলা হইয়া উঠিতেছিল। সংসারে হয়তো এমন অনেক আছে, মতির মতো এমন করিয়া ভালো হয়তো অনেকেই বাসে, কিন্তু মতি ইহা শিখিল কোথায়? অনুভূতির এমন গভীরতা তাহার আসিল কোথা হইতে? এ যে ভাবপ্রবণতা নয়, কাঁচা মনের অস্থায়ী আবেগ নয়, বালিকা মতির বিরহ কাতরতায় এক অপূর্ব ধৈর্যের সমাবেশ দেখিয়া শশী তা বুঝিতে পারিয়াছিল। স্টেশনে যখন তাহারা পৌঁছিল তখন আকাশ ভরা রোদ। গাড়ি ছাড়িতে বিলম্ব ছিল, গাড়িতে ভিড় ছিল না। খানিকক্ষণ কামরার মধ্যে বসিয়া কুমুদের সঙ্গে কথা বলিয়া পরাণকে ডাকিয়া শশী নামিয়া আসিল। বলিল, তোরা বস, আমি একটু ঘুরে আসছি। ওরা চলিয়া গেলে মতি পাংশু মুখে কুমুদকে বলিল, তুমি যেও না, থাকতে পারবো না, মরে যাব। কুমুদ বলিল, স্টেশনে বিদায় নিতে এলে ওরকম মনে হয় মতি? কাল থেকে এমনি হচ্ছে। কাল থেকে হচ্ছে? কাল তো কিছু বলনি, আর হচ্ছে যদি হোক না, এও তো একরকম মজা নয়? মজা? সমস্ত পৃথিবী যে তার চোখের অন্ধকার হইয়া আসিতেছে, কুমুদ কি তা বুঝিতে পারিতেছে না? সে যে সব বোঝে। কুমুদের নিষ্ঠুরতাকেও ভালোবাসিতে শিখিয়াছিল, তবু আজ সে আহত হইল। পাশের লাইনে একটা যাত্রী বোঝাই গাড়ি ছাড়িয়া গেল। মতির মন তাহার চাকার তলে পিষিয়া যাইতেছে। আর সময় নাই, আর উপায় নাই, আর ফেরানো যায় না কুমুদকে। এ গাড়ি ছাড়িয়া যাওয়ার পর বুকটা ফাটিয়া যাইবে। তবু সে তো রদ করিতে পারিতেছে না। কেমন করিয়া কুমুদকে সে তার ব্যাকুলতা বুঝাইবে এখন? যাওয়ার জন্য গাড়িতে উঠিয়া কেউ কি ফেরে?
কুমুদের দুটি পা ধরিয়া সে কাঁদিয়া উঠিবে সে উপায়ও নাই। গাড়ির লোকগুলো বোধহয় হা করিয়া তাহার দিকেই চাহিয়া আছে। কুমুদ এ কথা ও কথা বলে, চিরদিনের মতো ধীর স্থির অবিচল কুমুদ। মতির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে চায়, তবু প্রাণপণে সে কথার জবাব দেয়। মিনিটগুলো একে একে পার হইয়া যাইতে থাকে। গাড়ি ছাড়িবার অল্প আগে ফিরিয়া আসে শশী ও পরাণ। কি কুক্ষণেই ওদের মতি কলিকাতা আসিতে লিখিয়াছিল। তারপর শশী বলে, চল মতি, এবার নামি। মতি বলে, আপনারা নামুন, আমি একটা কথা কয়ে আসছি। বলিয়া কুমুদকে পর্যন্ত স্তম্ভিত করিয়া দিয়া মতি ল্যাভেটরিতে ঢুকিয়া গেল। গাড়ি ছাড়ার ঘণ্টা পড়িল। গার্ড নিশান দেখাইল। প্ল্যাটফর্মে শশী ও পরাণ অস্থির হইয়া উঠিল, তবু মতি বাহির হইল না। গাড়ি ছাড়িলে গাড়ির সঙ্গে চলিতে চলিতে শশী বলিল, আমরা কেউ উঠব নাকি কুমুদ? পরের স্টপেজে ওকে নামিয়ে দেব। কুমুদ বারণ করিয়া দিল, না না, দরকার নেই, আমি ব্যবস্থা করব শশী। গাড়ি প্ল্যাটফর্ম পার হইয়া গেল। মতি বাহির হইয়া আসিল, বলিল, এ কি হলো? আমি যে নামতে পারলাম না। কই আর পারলে? কি হবে তবে? কুমুদ হাসিয়া বলিল, কিছু হবে না মতি, বসো। এরকম ছলনা করলে কেন? বললেই হতো সঙ্গে যাব। মতি বসিয়া বলিল, ওরা ছিল যে, গোলমাল করত। গাড়ির সমস্ত লোক সকৌতুকে তাহাদের দিকে চাহিয়া আছে। কারো তা খেয়াল ছিল না। গাড়ির গতি বাড়িতে বাড়িতে মতির মুখের বিবর্ণতা ঘুচিয়া যাইতেছিল। বার কয়েক সে জোরে জোরে নিঃশ্বাস গ্রহণ করিল। কুমুদ বলিল, সঙ্গে তো চললে কোথায় থাকবে, কি করবে, সেসব ভেবে দেখেছ? কুমুদের মতো বেপরোয়া ভাবে মতি বলিল, ওর আর ভাবব কি? গৃহাভিমুখ যাযাবর স্বামীর সঙ্গে মতিও আজ এলোমেলো পথের জীবনকে বরণ করিল। আমাদের গেও মেয়ে মতি। হয়তো একদিন ওদের প্রেম নীরের আশ্রয় খুঁজবে, হয়তো একদিন ওদের শিশুর প্রয়োজনে নীর না বাঁধিয়া চলিবে না। জীবনযাপনের প্রচলিত নিয়মকানুন ওদের পক্ষে অপরিহার্য হইয়া উঠিবে। আজ সে কথা কিছুই বলা যায় না। পুতুল নাচের ইতিকথায় সে কাহিনী প্রক্ষিপ্ত। ওদের কথা এইখানেই শেষ হইল। যদি বলিতে হয়, ভিন্ন বই লিখিয়া বলিব। এরই সাথে শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পুতুল নাচের ইতিকথার 9ম পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরও জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।